চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি চিন্তার দিকে অনেকক্ষণ হলো তাকিয়ে আছি, অপেক্ষায় আছি সে কিছু বলবে, কিন্তু কিছুই বলছে না সিনথিয়া। সে এভাবে চুপ করে আছে কেন, আমার অগোছালো মস্তিষ্কটা আন্দাজ করতে পারলো না। অনেকটা সময় পর সিনথিয়া আমার দিকে এগিয়ে এসে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে, আমাকে বলেননি কেন? আমি সিনথিয়ার এমন প্রশ্ন শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। ভাবলাম কি আর হলো কি, তাহলে কি সিনথিয়া হাসান সম্পর্কে কোনো কথাই শুনেনি, নাকি শুনেও না শোনার অভিনয় করছে আমার সাথে? তবে আমার মনে হয় সে আমার সব কথাই শুনেছে এবং আমার কথা শুনেই তার ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু আমার কাছে কেন সে এইসব লুকাচ্ছে বুঝতে পারছি না, নাকি আসলেও শুনিনি এটাও শিওর হতে পারছি না। আমি চিন্তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে মন খারাপ করে বললাম, না অমন কিছু না, গার্লফ্রেন্ড না, এমনিতেই ফ্রেন্ড। তখন সিনথিয়া আমার আরো অনেক কাছে এসে বলল, মিথ্যা বলেন কেন? গার্লফ্রেন্ড ছাড়া কারোর সাথে এত অভিমান নিয়ে কথা বলা যায় না। আমি তো আপনার কাছে কোনো কিছুই লুকাইনি, অথচ আপনি আমার কাছে কত কিছুই লুকিয়েছেন। আপনার মুখ থেকে হাসান কথাটা শুনে বিছানা থেকে উঠে এসেছি। কি যেন বলছিলেন হাসান নামের কাউকে নিয়ে? আমি স্পষ্ট শুনতে পাইনি, তবে খারাপ কিছু হয়তো বলেছিলেন। আপনার বন্ধুর নামও তো হাসান, আমার বয়ফ্রেন্ড। আমি ভাবলাম ও সম্পর্কেই বলছেন, পরে মনে হলো ওর সাথে তো আপনার যোগাযোগই নেই। আপনি কিভাবে ওর সম্পর্কে জানতে পারেন? যাই হোক, আপনার গার্লফ্রেন্ড আছে জেনে অনেক খুশি হলাম। আপনার পাশে অন্য কাউকে আমার ভালো লাগছে না, কিন্তু আপনার জীবনে কেউ আছে জেনে খুব খুশি হয়েছে আমি। সিনথিয়ার কথাগুলো শুনে মন খারাপের মাত্রাটা আরো বেড়ে গেল। ইচ্ছে করছিল হাসান সম্পর্কে সবকিছু বলে দিই, বললেই কি সে বিশ্বাস করবে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। মিলিও তো আমার জন্য সিনথিয়ার কাছে সব সত্য বলবে না, আর সিনথিয়া না হয় সবকিছু শুনে বিশ্বাসই করলো। তারপর সে হাসান সম্পর্কে সব জানতে পেরে তাকে ছেড়ে দিল, আমার কাছে চলে আসলো। কিন্তু এটাকে কি ভালোবাসা বলে? সে হাসান সম্পর্কে খারাপ কিছু জানতে পেরেছে বলে তাকে ছেড়ে দিচ্ছে। আমার সম্পর্কে যদি কখনো খারাপ কিছু জানতে পারে, তাহলে যে আমাকে একদিন ছেড়ে যাবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? নাই। এমন ভালোবাসার কি দরকার যে খারাপ সময়ে পাশে থাকবে না? ভালোবাসার মানুষ তো সেই যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ জেনেও থেকে যাবে, শুধুমাত্র ভালোবাসার টানে, কোনো স্বার্থের টানে নয়। আমি সিনথিয়াকে বললাম, গার্লফ্রেন্ড থাকলে এতদিন একটা বিবাহিত মেয়ের সাথে একসাথে নিচে থাকতাম না, আপনাকে বিয়ে করতাম না। কেউ ছিল না বলেই আপনার বাবার অত্যাচারে বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। কিন্তু কে জানে যাকে বিয়ে করব তার একজন ভালোবাসার মানুষ আছে, যার জন্য সে নিজের বিয়ে করা হাজবেন্ডকেও ছেড়ে দিতে পিছু পা হবে না। আচ্ছা, আপনি যদি কখনো জানতে পারেন আপনার বয়ফ্রেন্ডের আগে অন্য কোথাও রিলেশন ছিল, কিংবা আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অনেক মেয়ের সাথেই সে প্রেম করত, তাদের সাথে খারাপ কিছু করত, তখন কি করবেন? তাকে ছেড়ে দিবেন? আমার কথা শুনে চিন্তায় একটু রাগ করলো না, অথচ আমি ভেবেছিলাম সে অনেক রাগ করবে। সে খুব নিরীহ কণ্ঠে বলল, যেহেতু আমি এখনো এমন কিছু জানতে পারি নাই, তাই এইসব নিয়ে ভাবছি না। তবে যাকে ভালোবাসি তাকে ছোট্ট একটা কারণে ছেড়ে দেওয়ার মতো মেয়ে আমি নই। আমার ভালোবাসাটা এত সস্তা না যে কারো কাছ থেকে জানতে পারলাম আমার ভালোবাসার মানুষটা খুব খারাপ, সে একাধিক মেয়ের সাথে কথা বলে, আর আমিও এইসব বিশ্বাস করে তাকে ছেড়ে দিব। চিন্তার উপর আমার খুব অভিমান হলো। সে হাসানকে কেন এত বিশ্বাস করবে, ভালোবাসবে? আমি অভিমান ভরা কণ্ঠে সিনথিয়াকে বললাম, আর যাকে বিয়ে করলেন তাকে কিভাবে ছেড়ে দিবেন? স্বামীর থেকে বয়ফ্রেন্ড কোনোদিনও আপন হতে পারে না, কোনো অবস্থাতেই না। বয়ফ্রেন্ড আপনাকে বিপদের মুখে ছেড়ে যেতে পারে, কিন্তু একজন স্বামী কখনো তার স্ত্রীকে বিপদের মুখে ছেড়ে যাবে না। এই যে এতদিন ধরে আমার সাথে থাকছেন, খাচ্ছেন, কথা বলছেন, নিজের সবকিছু শেয়ার করছেন, এতদিন কি আমার প্রতি একটুও ভালো লাগা কাজ করেনি আপনার ভিতরে? একবারের জন্য কি মনে হয়নি থেকে যাই? তখন সিনথিয়া বলল, ভালো লাগা কাজ করেনি যে তা না, একজন মানুষের সাথে এভাবে থাকলে তো তার প্রতি একটু একটু ভালো লাগা কাজ করবেই। আমিও আপনার কাছে নিজেকে অনেক নিরাপদ মনে করি, অনেক বিশ্বাস করি আপনাকে। আপনার সাথে এতদিন ধরে এক বাসায় থাকছি, আপনি কখনো আমার দিকে খারাপ নজরে তাকাননি, কখনো আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেননি। অনেক সময় আমি বাথরুমের দরজা খোলা রেখে গোসলে গিয়েছি, আপনি কখনো এইসবে মনোযোগ দেননি। এইসব কি যথেষ্ট না একজন মানুষের প্রতি ভালো লাগা কাজ করতে? কিন্তু শুধুমাত্র ভালো লাগা থেকেই তো আর একজন মানুষের কাছে সব সময়ের জন্য থাকা যায় না, তার জন্য ভালোবাসার দরকার হয়। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি অন্য কাউকে, যার সাথে আমি আমার জীবন সংসারের নাম লেখাতে চাই। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন না, কাজেই এমনটা কখনো হবার নয়। আমরা খুব ভালো বন্ধু আছি, এটাই হয়তো আমাদের জন্য ভালো। তবে একজনকে ভালোবাসা অবস্থায় যদি অন্য কাউকে ভালোবাসা যেত, তাহলে অবশ্যই আমি আপনাকে ভালোবাসতাম। কিন্তু আমি আগে একজনকে আমার ভিতরটা দিয়ে দিয়েছি, এখন চাইলেই আর দ্বিতীয় কাউকে আমার ভিতরটা দিতে পারবো না। আপনি নিজের মনের খবর জানতে পারেন, বাট অন্য কারোর মনের খবর জানার চেষ্টা করবেন না, কারণ এই পৃথিবীতে কেউ কারোর মনের অবস্থানটা জানতে পারে না।
যদি পারতো তাহলে মানুষ মানুষকে এভাবে কখনো দুঃখ দিত না। আমি কাকে ভালোবাসি, কাকে নিজের করে চাই, এটা জানার ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দেন নাই। কাজেই এটা কখনো জানার চেষ্টা করবেন না। আগে নিজেরটা জানুন, আপনি কাকে ভালোবাসেন সেটা জানুন। নিজেকে প্রশ্ন করুন, যাকে ভালোবাসেন তার সাথে আপনার সময় কাটানো ভালো লাগে নাকি অন্য কারোর সাথে। কথাগুলো বলেই আমি বারান্দা থেকে নিজের রুমে চলে যাই। আমি চলে গেলেও সিনথিয়া বারান্দায় দাঁড়িয়ে মেঘে ঢাকা আকাশটা দেখতে থাকে। আজ আকাশটাতে অনেক মেঘ জমেছে, সেটার দিকেই সিনথিয়া মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আমার মনের আকাশেও যে মেঘ জমতে পারে সেটা সে কখনোই জানবে না, কোনোদিন জানতে পারবে না। আমার আকাশটাও মেঘে ঢাকা। 2 দিন পর সিনথিয়া আমাকে বলল, আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। আগেই বলে রাখি, আপনি না করতে পারবেন না। আমি কোনো ভাবান্তর না করেই বললাম, কোথায় যেতে হবে? আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে অন্তত আমাকে সাথে নিয়ে যেতে বলবেন না, আর বললেও আমি যাব না, আমার ভালো লাগে না। তখন সিনথিয়া বলল, আরে না, বয়ফ্রেন্ডের সাথে না, আমার দূর সম্পর্কের এক ফুপির বাড়িতে যাব। খবর পেয়েছি উনি খুব অসুস্থ, হয়তো বাঁচবে না। বাবা মা চাচা চাচি সবাই ওনাকে দেখতে গিয়েছিলেন, শুধু আমি যাইনি। আমি জানি ওখানে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাবে, তবুও আমি ফুপির সাথে দেখা করতে চাই। মৃত্যুর আগে মানুষের ইচ্ছেগুলো পূরণ করতে হয়। আমিও চাই আমার ফুপির সাথে দেখা করতে। আপনিও যাবেন আমার সাথে। সিনথিয়ার এত কথার ভিড়ে আমার ভালো না লাগার বিষয়টা চাপা পড়ে গিয়েছে, কিংবা কে জানে সিনথিয়া হয়তো ইচ্ছা করে ব্যাপারটা এড়িয়ে গিয়েছে। আমার ভালো কিংবা খারাপ লাগাতে সে মনোযোগ দিতে চায়নি। সিনথিয়ার কথা শুনে আমার অবনীর মায়ের কথা মনে পড়লো। আমার কি তাহলে একবার অবনীর মায়ের সাথে দেখা করা উচিত? এমনও তো হতে পারে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্যই আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। পরের দিন সিনথিয়ার সাথে আমাকেও যেতে হলো। না করার পর যখন সিনথিয়া বলল আমাকে ছাড়া নাকি সে যাবে না, তখন বাধ্য হয়ে আমি তার সাথে চলে গেলাম। সিনথিয়া যখন গাড়ি থেকে তার ফুপির বাড়ির সামনে নামলো, তখন কেন জানি মনে হলো এই বাড়িটা আমার অনেক দিনের চেনা। হয়তো ভুলে গিয়েছি, তবে এই বাড়িতে এর আগেও আমি এসেছি। বাড়িতে ঢোকার পর যখন অবনীকে দেখতে পেলাম, তখন আর বুঝতে বাকি রইল না সিনথিয়ার খুবই হলো অবনীর মা। সিনথিয়ার অবনী মামাতো ফুফাতো 2 বোন। অবনী আমাদের 2 জনকে দেখে অনেক অবাক হলেও নিজের অনুভূতিটা প্রকাশ করলো না। বুঝতে পারলাম মায়ের চোখে এরকম হয়ে গেছে অবনী। সিনথিয়া যখন অবনীর মায়ের কাছে গেল, তখন অবনীর মা সিনথিয়ার দিকে না তাকিয়ে আমার দিকে তাকালো। আমি সিনথিয়ার পেছনে ছিলাম, তারপরেও অবনীর মা আমার দিকে কেন এরকম করে তাকালো সিনথিয়া বুঝতে পারল না। আমি অবনীর মায়ের কাছে যেতে পারলাম না, কারণ তার শরীরে প্রায় সব জায়গাতেই কিসের যেন দাগ। এই দাগগুলোর কারণেই মানুষ তার কাছে যেতে চায়নি, অথচ এইগুলো ছোঁয়াছে না। এমন না যে অবনীর মাকে স্পর্শ করলে এমনটা আমারও হবে, তবুও কেন জানি ভয় হতে লাগলো, ঘৃণাও হতে লাগলো। তাই আমি আর সিনথিয়া অবনীর মায়ের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রইলাম। অবনীর মা দূর থেকে ভাঙা ভাঙা গলায় আমাকে বললেন, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, সেই পাপের শাস্তি আমি পেয়েছি। আমার জন্য তুমি অনেক কিছু হারিয়েছো, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতাও রাখিনি। তবে জানো কি, আমি এখনো বেঁচে আছি তোমার সাথে কথা বলার জন্য, না হলে অনেক আগেই মরে যেতাম। যতটা দিন বেঁচে ছিলাম ততটা দিন বুঝেছি যন্ত্রণা কি কষ্ট।